দেশের মানুষ নির্বাচন চায়, আর এই অধিকার প্রতিষ্ঠার জন্য গেল 15 বছর মানুষ গুম খুনের শিকার হয়েও আন্দোলন চালিয়ে গেছে বলে জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যুক্তরাষ্ট্রে মরহুম আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্টের ক্রিকেট টুর্নামেন্টের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিএনপি আগামীতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে আগামী প্রজন্মকে শারীরিক ও মানসিকভাবে গড়ে তোলার জন্য পদক্ষেপ নেবে জানিয়ে তারেক রহমান বলেন, রাজধানীতে প্রতি ওয়ার্ডে খেলাধুলার বিস্তৃত মাঠ গড়ে তোলা হবে। তত্ত্বাবধায়ক সরকারের কাছে ডিমান্ড করেছি ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে। দেশের মানুষ নির্বাচন চায়। যে নির্বাচনের জন্য গত 15 বছর আমরা আন্দোলন সংগ্রাম করি, ইনশাল্লাহ আল্লাহর মধ্যে সুযোগ পেলে ঢাকা শহরে আমাদের 100টা ওয়ার্ড, আমরা কি একটা জিনিস করতে পারি না? আমরা যদি একটা পরিকল্পনা গ্রহণ করি, অন্তত প্রতি 2টো ওয়ার্ডের মাঝখানে 2 বিঘা না 3 থেকে 4 বিঘা একটা জায়গা যদি আমরা বের করে নিই, একটা সবুজ জায়গা, সেখানে বাচ্চারা খেলবে, মুরব্বীরা বয়স্করা যারা আছেন যাদের প্রয়োজন তারা সেখানে হাঁটবেন, সুন্দর মোটামুটি 4 কোণা এবং চারদিকে বড় বড় গাছ লাগানো, অর্থাৎ ওখানে বুক ভরে শ্বাস নেওয়া যায়। ঠিক এরকম একটা চিন্তা আছে যে ঢাকা দক্ষিণ সিটির মেয়র হিসেবে দ্রুত সময়ের মধ্যে বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথ অনুষ্ঠান না হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছে সমর্থকেরা। নগর ভবন ব্লকেট কর্মসূচি থেকে তারা এই ঘোষণা দেন। এ সময় এলজিআরডি উপদেষ্টা আসিফ মাহমুদেরও পদত্যাগ দাবি করেন তারা। টানা 5ম দিনের ওই আন্দোলনে নগর ভবনের সামনের সড়ক ছাড়িয়ে গুলিস্তান মাজারের সামনের সড়কও অবরোধ করে ইশরাক সমর্থকেরা। এতে দীর্ঘ ভোগান্তিতে পড়ে সাধারণ মানুষ। বিস্তারিত দেখুন এস এম আরিফের রিপোর্টে। দিন যত গড়াচ্ছে, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথের দাবির আন্দোলন আরও জোরদার হচ্ছে। গত 5 দিন নগর ভবনের সামনের সড়কে আন্দোলন চালালেও এবার গুলিস্তান মাজার রোডেও অবস্থান করে সমর্থকরা। তাতে একপাশের রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে যায়। আমরা অবিলম্বে সারা ঢাকার দক্ষিণকে আমরা অচল করে দিব মেয়রের শপথ না হলে। এই ঢাকা দক্ষিণের জনগণ ঘরে ফিরে যাবে না। কঠিন থেকে কঠিন কর্মসূচি দিতে বাধ্য হবে। আমরা এই বাধ্যতামূলক কোনো জিনিস চাই না। পূর্ব নির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে নগর ভবন ব্লকেট করে আন্দোলন চালিয়ে যায় ইশরাক সমর্থকরা। স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে ওঠে মূল ফটক। ট্রাক দিয়ে অস্থায়ী স্টেজ তৈরি করে চলে সাংস্কৃতিক অনুষ্ঠান। অন্তর্বর্তীকালীন সরকার এই প্রোগ্রামকে, এই শপথকে কালক্ষেপণ করে এই যে মানুষকে সেবা থেকে বঞ্চিত করছেন। যদি নব্য কোনো ফ্যাসিস্ট তৈরি হয় তাদের আমরা যতদিন লাগে ততদিন আন্দোলন করব সরিব ইনশাল্লাহ। দ্রুত দাবি না মানলে ঢাকা অচল করে দেওয়ার মতো হুঁশিয়ারিও দেয় সমর্থকরা। যে সবাই মনের আবেগের কথা শুনে, সে দুঃখের কষ্টের কথা শুনে, আমাদের এই অভিভাবককে আমাদের প্রয়োজন, আমাদের জনতার প্রয়োজন। জনতার মেয়র ঘোষিত না করবে ওই পর্যন্ত আমরা রাজপথে আছি এবং থাকব। আর দিন দিন আমাদের এই আন্দোলন আরো কঠোর হবে। এদিকে টানা 3য় দিনের মতো নগর সংস্থার কার্যক্রম বন্ধ রয়েছে। ভবনের কক্ষগুলোতে ঝুলছে তালা। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা কেউ ঠেকাতে পারবে না বলে হুঁশিয়ারি দিয়েছে দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। আর বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেছেন, চট্টগ্রাম বন্দর ভিনদেশিদের হাতে দিতে দেওয়া হবে না। জাতীয় প্রেস ক্লাবে আলাদা অনুষ্ঠানে তারা এসব কথা বলেন। বিস্তারিত দেখুন ইউসুফ আলীর রিপোর্টে। নির্বাচন বানচালের ষড়যন্ত্র প্রতিহত করার দাবিতে জাতীয় প্রেস ক্লাবে আলোচনা সভার আয়োজন করে 12 দলীয় জোট স্বেচ্ছায় দেশে প্রত্যাবর্তন করতে পারে। সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, লন্ডন থেকে শীঘ্রই দেশে ফিরবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নিশ্চয়ই আল্লাহর মেহেরবানিতে যখন সম্ভব হবে, উচিত হবে, উনি নিশ্চয়ই ফিরে আসবেন। বাংলাদেশে কোনো শক্তি কোনো ষড়যন্ত্র করে তাকে ঠেকাতে পারবে আমি বিশ্বাস করি না। তিনি একজন আইন মান্যকারী নাগরিক। উনি চাইলে এমনই পরিস্থিতি হবে যে পরিস্থিতিতে সরকার আইন কার্যকর করতে পারবে না, কিন্তু উনি সেটা চান না বলেই তো বিলম্বটা হচ্ছে। আমরা চাইছি যে যাতে তার বিলম্ব না করতে হয় সেই পরিস্থিতিটা সৃষ্টি হোক আইনের মাধ্যমে। অন্য একটি অনুষ্ঠানে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক বলেন, করিডোর দিলে মেনে নেবে না দেশের জনগণ। নো করিডোর।
চট্টগ্রাম বন্দর বিদেশের কাছে দেওয়া যাবে না, সে বিষয়ে সিদ্ধান্ত হবে পার্লামেন্ট। সেই পার্লামেন্ট হবে তারেক রহমানের, যেই তারেক রহমান বলেছে বিএনপিকে সরকার গঠন করার জন্য নয়, বাংলাদেশে শেখ হাসিনার সেই নির্বাচনকে ধূলিসাৎ করে দেওয়ার ষড়যন্ত্র থেকে রক্ষা করে এক মাথা এক ভোটে জনগণের পছন্দের মতো লোককে জনগণ ভোট দিয়ে যাদেরকে সংখ্যা গরিষ্ঠতা আসন দেবে তারাই সরকার গঠন করবে এবং তারাই এই সকল সিদ্ধান্ত গ্রহণ করবে। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। জুলাই বিপ্লবের সময় আইনজীবীদের মারধর ও হত্যা চেষ্টা মামলায় আওয়ামীপন্থী 61 জন আইনজীবীকে হাইকোর্টের দেয়া জামিন স্থগিত থাকবে বলে আদেশ দিয়েছে আপিল বিভাগ। একই সঙ্গে তাদের জামিনের বিষয়ে জারি করা রুল 2 সপ্তাহের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার বিচারপতি জুবার রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। এর আগে গত 29 এপ্রিল হাইকোর্টের দেয়া জামিন 5 মে পর্যন্ত স্থগিত করেন চেম্বার আদালত। একই সঙ্গে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেন। আপিল বিভাগের চেম্বার বিচারপতি মোহাম্মদ রেজাউল হক ওই আদেশ দেন। এর আগে মারধর ও হত্যা চেষ্টার মামলায় আওয়ামী লীগের সমর্থক 61 আইনজীবীকে 6 এপ্রিল কারাগারে পাঠানোর আদেশ দেন ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ জাকির হোসেন। দেশের উত্তরাঞ্চলের আগামী 3 দিন বেশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। 22 ও 23 মে থেকে বৃষ্টি কমতে শুরু করলে তাপমাত্রা বাড়তে পারে। এছাড়া 26 ও 27 মে বঙ্গোপসাগরে লঘুচাপ হওয়ার সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়াবিদ। ইউসুফ আলীর রিপোর্ট। বাংলা বছরের শুরুর মাসে কালবৈশাখীর তাণ্ডব দেখা গেলেও জ্যৈষ্ঠ মাসেও গরমের সাথে থেমে থেমে চলে ভারী বৃষ্টি, ঝড়ো হাওয়া ও বজ্রপাত। আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে দেশের কয়েকটি স্থানে আগামী 3 দিন ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। আগামী 3 দিন আমরা রংপুর, ময়মনসিংহ এবং সিলেট বিভাগে ভারী বৃষ্টিপাত হতে পারে মর্মে আমরা ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস প্রদান করেছি। তবে চলতি সপ্তাহের শেষের দিকে তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে বলে জানান আবহাওয়াবিদ AKM নাজমুল হক। 22 তারিখ থেকে তারপর কয়েকদিন দেশের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে এবং ওই সময়ে বৃষ্টিপাতের পরিমাণও অনেকটা কমে যেতে পারে। মে মাসের শেষের দিকে লঘুচাপ আঘাত হানতে পারে বলেও জানান তিনি। আগামী 22 তারিখে অ্যারাবিয়ান সিতে একটি লঘুচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে এবং পরবর্তীতে এটি আরও ঘনীভূত হতে পারে। উত্তর আন্দামান এবং তৎসংলগ্ন এলাকায় আগামী 26 অথবা 27 তারিখের দিকে একটা লঘুচাপ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। জুনের শুরু থেকে প্রায় সপ্তাহখানেক সময় ধরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বলেও জানান এ আবহাওয়াবিদ। জুনের ফার্স্ট উইকে বৃষ্টিপাত থাকবে দেশে। চট্টগ্রাম, ঢাকার পূর্বাঞ্চল এবং সিলেট এইসব অঞ্চলে বৃষ্টি বেশি থাকতে পারে তুলনামূলক। অন্যদিকে খুলনা, বরিশাল এইসব অঞ্চলে কিছুটা কম থাকতে পারে। ইউসুফ আলী, মাই টিভি, ঢাকা। সাতক্ষীরার উপর দিয়ে বয়ে যাচ্ছে তীব্র তাপদাহ। এতে দৈনন্দিন কার্যক্রমের পাশাপাশি ব্যাহত হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শ্রেণী কার্যক্রম। গত কয়েকদিনে সাতক্ষীরার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 39 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া অধিদপ্তর বলছে কয়েক দিনের মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তখন তাপমাত্রা সহনীয় পর্যায়ে আসবে। প্রতিনিধি ফয়জুল হক বাবুর তথ্যচিত্রে আরও জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। বৈশাখের শেষ সময়ে গরমের তীব্রতা হঠাৎ বেড়ে যাওয়ায় সাতক্ষীরায় গত কয়েকদিন ধরে বিপর্যয় হয়ে পড়েছে জনজীবন। অসহনীয় গরমে কষ্ট বেড়েছে শ্রমজীবী মানুষের। কেউ কেউ তীব্র গরমের হাত থেকে রেহাই পেতে আশ্রয় নিচ্ছে বিভিন্ন গাছের নিচে। প্রচণ্ড এই গরমে কাজ করতে না পেরে বিপাকে পড়েছে নিম্ন আয়ের মানুষ। এবারে যে পরিমাণ গরম পড়তেছে তাতে করে বেশিরভাগ মানুষের হিটস্ট্রোক হয়ে যাচ্ছে। আমরাই তো খুব বিপদে আছি। সাতক্ষীরায় অতিরিক্ত গরমের জন্য আমরা ছাতা মাথা দিয়ে ভ্যান চালাতে হচ্ছে। তীব্র গরম বাড়তেছে, কিন্তু এবছর একটু বেশি পরিমাণে বাচ্চা কাচ্চা খুব অসুস্থ। এদিকে তীব্র গরম আর লোডশেডিংয়ে সাতক্ষীরার অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে ব্যাহত হচ্ছে শ্রেণী কার্যক্রম। বাইরে প্রচণ্ড গরম সহ্য করা যাচ্ছে না। এখানে এই পুকুর ধারে বাতাস আছে, এই কারণে এখানে এসে বসে আছি। একটু বৃষ্টি যদি আল্লাহ দিত, বৃষ্টি দিলে আমরা স্বস্তির নিঃশ্বাস পেতাম। তীব্র গরমে আমাদের অনেক শিক্ষার্থী কিংবা আমাদের যে সহপাঠীরা আছে তারা অনেক অসুস্থ হয়ে পড়তেছে। কারেন্ট থাকছে না, সেজন্য আমরা ক্লাস করতে পারছি না, বসতে পারছি না। তার মধ্যে এত গরম যে 2-3 জন বসাও কষ্টকর হয়ে যাচ্ছে আমাদের জন্য। 41 ডিগ্রির উপরে আমাদের টেম্পারেচার, আমাদের তাপমাত্রা যাচ্ছে, যে কারণে আমাদের স্কুলের ছাত্রছাত্রীদের এই গরমে
ক্লাস করা অত্যন্ত কষ্টকর হয়ে যাচ্ছে। বিগত কয়েকদিন ধরে সাতক্ষীরা সহ দেশের বিভিন্ন অঞ্চলে মৃদু থেকে মাঝারি ধরনের তাপমাত্রা বইছে। তবে কয়েকদিনের মধ্যেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানান আবহাওয়া অফিস। তাপমাত্রা একটু কমে গেছে আজকে এবং আগামী কয়েকদিন তাপমাত্রা আর একটু কমবে বলে মনে করা হচ্ছে আমাদের আবহাওয়া অফিস থেকে। আর আগামী কয়েকদিনে একটু বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। এবছর সাতক্ষীরা জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 39 ডিগ্রি সেলসিয়াস। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক। জ্যেষ্ঠ শুরুতে রাজধানীর ছোট বড় বাজার ছেয়ে গেছে রসালো ফলে। আম, কাঁঠাল, লিচু, তালশাঁস, আনারস, জামরুল সহ নানান ফলের পসরা সাজিয়ে বসেছেন বিক্রেতারা। তবে ক্রেতাদের পছন্দের তালিকায় সবার আগে রয়েছে আম। সাতক্ষীরার আম রাজধানীতে আসছে, তবে শীঘ্রই আসবে রাজশাহীর আমও। তবে ফরমালিন মুক্ত সঠিক জাতের আম পাওয়া নিয়ে শঙ্কায় রয়েছেন ক্রেতারা। বাজার তদারকির আহ্বান জানিয়েছেন তারা। আরও দেখুন আফজাল হোসেনের রিপোর্টে। মধুমাস জ্যৈষ্ঠের শুরুতেই বাজার সয়লাভ হয়েছে রসালো ফলে, তবে ক্রেতাদের শীর্ষে আম ও লিচু। সাতক্ষীরার আম বাজারে পাওয়া যাচ্ছে, এদিকে রাজশাহীতেও প্রস্তুত হচ্ছে আম বাগানগুলো। আমের ফলন নিয়ে খুশি চাষিরা। হিমসাগর আমের দাম মোটামুটি ভালো যাচ্ছে, এখনো পর্যন্ত যা দেখা যাচ্ছে। এভাবে যদি বাজার যায় তাহলে চাষিরা লাভবান হবে আশা করা যাচ্ছে। সাতক্ষীরা শহরে আমের প্রচুর ছড়াছড়ি, হিমসাগর আম প্রচুর আমদানি। হিমসাগর আমের ডেটটা পিছাই দেওয়ার কারণে সাতক্ষীরার কৃষকেরা ক্ষতিগ্রস্ত। আর সামনে যে ন্যাংরা, আম্রপালি, বিভিন্ন জাতের আম আছে, আমরা ডেটটা পিছাই দিয়েছে। এগুলো দিলে আমরা একটু দাম পাবো আশা রাখি। যে সরকারি বেঁধে দেওয়া নিয়মের মধ্যে আমরা আম পাড়তেছি। আমাদের গাছের আম পরিপক্ক হয়েছে, ইনশাল্লাহ আমরা বাজার ভালো পাবো বলে আশা করছি। সেবাতাম ভাঙ্গা যাবে, এখন দিনা 15 পরগা, গোপালভোগ ভাঙ্গা যাবে, হিমসাগর ভাঙ্গা যাবে, আর বৈশাখী আমগুলা ভাঙ্গা যাবে, আর লকনা, হুগলি এগুলা ভাঙ্গা যাবে না, এগুলা ভাঙলে ক্ষতি টক। রাজধানীর বড় বাজার ও সুপার শপগুলোর পাশাপাশি প্রায় প্রতিটি পাড়া মহল্লা ও ফুটপাথে ভ্যানে করেও মৌসুমী এসব ফল বিক্রি করছেন ছোট ব্যবসায়ীরা। জ্যৈষ্ঠের খরতাপে ক্লান্তি দূর করতে রসালো ফলের জুড়ি নেই, তাই শরীরের ক্লান্তি দূর করতে অনেকেই বেছে নেন বাজারের আম ও লিচু। কিন্তু ফরমালিন নিয়ে রয়েছে অনিশ্চয়তা। আম কিনতে এসে দেখা যায় যে তারা বলে হিমসাগর, কিন্তু আমের তো বিভিন্ন জাত আছে, কিন্তু আমরা বাসায় যেয়ে দেখি যে কাটলে টক লাগে বা পচে যায়। অনেক আমে ফরমালিন থাকে, যে কোনটা যে বিষমুক্ত বা কোনটা যে অরিজিনাল যে খাঁটি হিমসাগর এইটা আমরা বুঝতে পারি না। এইটা আমরা বাজারে এসে আম কিনতে এসে দ্বিধাদ্বন্দ্বে থাকি। অনেক সময় দেখা যায় আম বাসায় নিলে পচে যায়, এইটা কোনটা ফরমালিন মুক্ত বা কোনটা ফরমালিন দিয়ে বাজারে স্যার এইটা বাজার মনিটরিংদের আমি বলবো তারা যেন এটা ভালো করে তদারকি করে। আম লিচু সবচেয়ে বড় সমস্যাটা হলো যে ফরমালিন। এই সমস্যায় মানুষের, বুড়া মানুষের চামড়ার মতন আমের ছোকলা কুচকায় গেছে গা, অতএব আম একদম হয়ে গেছে গা, শুকায় গেছে, কিন্তু আম পচে না। রাজশাহীতে যে আম পরিপুষ্টই হয়নি, ঢাকায় সে আম পেকে গেছে। রাজশাহীতে যে আম পাকলে বোটার চারপাশে হালকা হলুদ হয়, ঢাকায় সে আম লালে লাল। আড়তদার আর ব্যবসায়ীর কোনো এক জাদুর ছোঁয়ায় অপরিপুষ্ট গুটি আমও হয়ে যায় গাছ পাকা হিমসাগর। বাজারে এসে ক্রেতাদের তাই শঙ্কা, কোনটা ফরমালিন আর কোনটা ভিন্ন জাত তা চিনবেন কিভাবে। তাদের প্রত্যাশা নজরদারি বাড়াবে সরকার। আফজাল হোসেন, মাই টিভি, ঢাকা।